7 বছর পর দেশে ফিরছে চৌধুরী বাড়ির বড় সন্তান অদ্রিক খসরু। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বুকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে। চৌধুরী বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচাবাতি আর সাজসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। চৌধুরী বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এটুকু আয়োজন অবশ্যই করার প্রয়োজন ছিল, তবে বাড়ির বাহিরের আর ভিতরের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলের নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটেফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি। তখনই তার ফোনে পরিচিত এক নাম্বার দেখে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের উপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে। মেসেজের সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি, 6 ঘন্টার মধ্যে দেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তিটি আর কেউ না, তার বড় ভাই, চৌধুরী বাড়ির বড় সন্তান ডক্টর অদ্রিক খসরু। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়া। এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শারমিন বেগম, যিনি চৌধুরী বাড়ির বড় গিন্নি। উনি অদ্রিক আর সৃষ্টির মা। রান্নাঘরের গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছেন শারমিন বেগম, কারণ অদ্রিক তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। আর তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকায় বিরিয়ানির উপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শারমিন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, অদ্রি ভাইজা মেসেজ করেছিল আমায়। ভাইজা ফ্লাইটে উঠে পড়েছে, 6 ঘন্টার মধ্যে দেশের বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শারমিন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শারমিন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে। তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শারমিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাইজা আসছে শুনে খুশি হওনি তুমি? শারমিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে, মেঘ কোথায়? শারমিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যিই মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? অদ্রি ভাইজা আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথার জবাব শারমিন বেগম দিতে পারে না। সে শুধু ছোট্ট করে বলে, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। শারমিন বেগম আর কোনো কথা বলে না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামশেদ সাহেব, যিনি হলেন এই চৌধুরী বংশের কর্তা অদ্রির বাবা, যার পোশাক আর চলাফেরায় আভিজাত্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। শারমিন বেগম রুমে এসে দেখেন জামশেদ সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শারমিন বেগম তার কাছে এগিয়ে যায়। জামশেদ সাহেব শারমিন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তার স্ত্রী এখন তাকে কি বলবে তা উনি আগে থেকেই জানেন। জামশেদ সাহেব গম্ভীর কণ্ঠে বলে, মেঘকে বল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসতে। ওর জন্য ড্রয়িং রুমে বসে আমি অপেক্ষা করছি। জামশেদ সাহেব আর শারমিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না। দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শারমিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন ব্যালকনি থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল, লাল রঙের মরিচাবাতি জ্বালানো হয়েছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা। 15 বছর বয়সী বাচ্চা মেঘের বিয়ে হয় চৌধুরী বাড়ির বড় সন্তান অদ্রিক খসরুর সাথে। তখন অদ্রির বয়স আনুমানিক 18 বছর হবে। মেঘের মা তার জন্মের পরেই মারা যায়। মা মরা মেয়েকে তার বাবা বড় করে। সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয় এজন্য তার বাবা বিয়ে করেনি। আর মা মরা মেয়েকে সবসময় যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দিন হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়। কিন্তু চাচা চাচি তার বাবার সম্পত্তির লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল। মেঘের বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়।
চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ। এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তাকে। মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামশেদ সাহেব। মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান, যার কারণে অনেকদিন ধরে মেঘের বাবা আর জামশেদ সাহেবের মধ্যে দেখা হয়নি। প্রায় অনেক বছর পর জামশেদ সাহেবের সাথে দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা। জামশেদ সাহেবের মেঘের কথা ভেবে কষ্ট পায়। এরপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চান উনি, কিন্তু তার লোভী চাচা চাচি তাকে যেতে দিতে চায় না। কিন্তু জামশেদ সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচিও থেমে থাকে না। তারা থানায় মামলা করে জামশেদ সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামশেদ সাহেব মেঘের রক্তের সম্পর্কের কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছেই ফেরত দিতে বলে, যার কারণে বাধ্য হয়ে জামশেদ সাহেব মেঘের সাথে তার বড় ছেলে অদ্রিকের বিয়ে দেয়। কিন্তু অদ্রিক এই বিয়ে করতে চায়নি। তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া তার দ্বারা সম্ভব ছিল না, যার ফলে বিয়ের দিন বিয়ে করে অদ্রিক পড়াশোনার অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আজ 7 বছর পর অদ্রি বাড়ি ফিরে আসছে। তবে তার একটাই শর্ত, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফেরার পর যেন মেঘকে না দেখে। ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছিল মেঘ। অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে। এটা তার রুম নয়, বরং অদ্রির রুম। অদ্রি বিদেশে যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে। অদ্রিকে কখনো সরাসরি দেখেনি মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে দূর থেকে একবার দেখেছিল, ওই শেষবার, আর দেখেনি। তবে অদ্রির রুমে বড় ফ্রেমে বাঁধা তার একটা ছবি আছে। মেঘ অদ্রিকের ছবির সাথে আরও কিছু কথা বলে, এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয়া। তার হাত কিছুটা কেঁপে ওঠে, চোখ গড়িয়ে অশ্রু প্রবাহিত হয়। অদ্রিকের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথাও বলেনি তার সাথে। তবে এক অদ্ভুত মায়া কাজ করত এই অপরিচিত মানুষটার উপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে। শুধুমাত্র তার জন্য এতদিন তার পরিবার আর বাবা মার সাথে যোগাযোগ করেনি। অদ্রিক চলে যাওয়ার পর শারমিন বেগম প্রতিদিন কান্না করত, তার সন্তানকে দেখার জন্য ছটফট করত। জামশেদ সাহেব দেখেছে একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধবোধ তার মধ্যে কাজ করত, কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের এডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। তার দেশে মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামশেদ সাহেব তাকে সেখানে ভর্তি করিয়ে দিয়েছেন। আর 3 দিন আগেই অদ্রিক হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় যে সে দেশে ফিরবে, কিন্তু শর্ত একটাই, মেঘকে ডিভোর্স দেবে। আর মেঘ যেন ওই বাড়িতে না থাকে, যা মেঘ শোনে। যদি মেঘ অদ্রিককে ডিভোর্স না দেয় আর সে এই বাড়ি ছেড়ে চলে না যায়, তবে অদ্রিক আর কখনো বাড়ি ফিরবে না। এর জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে অদ্রিককে ডিভোর্স দেবে, আর তার পড়াশোনার জন্য তাকে চলে যেতেই হবে, সেখানেই তাকে থাকতে হবে। তাই আজ মেঘ চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অদ্রিক আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলেই জানে। জামশেদ সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছেন। জামশেদ সাহেব আপত্তি করেননি, কারণ উনি জানেন অদ্রি কখনো মেঘকে তার বউ হিসেবে মেনে নেবে না। আর মেঘ বা কতদিন অদ্রিকের জন্য অপেক্ষা করবে? মেঘের একটা ভবিষ্যৎ রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়া। তবে শুধু মেঘ ডিভোর্স পেপারে সাইন করেছে, অদ্রিক করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামশেদ সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কারণ তারাও জানে অদ্রি মেয়েটিকে ঘৃণা করে। যদিও শারমিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন, তবে জামশেদ সাহেবের সিদ্ধান্তের উপর কথা বলতে পারেননি। অদ্রিকের উপর দিকে একবার তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলেন। মেঘের ভাবনার মাঝে শারমিন বেগম দরজায় কড়া নাড়েন। শারমিন বেগম বলেন, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শারমিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়। এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামশেদ সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান। মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শারমিন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে, হাত দিয়ে পা ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দোয়া করো বড় আম্মু। শারমিন বেগম তার মাথায় হাত রাখেন। শারমিন বেগম সবসময় চেয়েছে অদ্রিক বাড়ি ফিরে আসুক,
কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয় মেয়ের মতন ভালোবেসেছেন। মেঘের জন্য অদ্রি বাড়ি ছেড়ে চলে গেছেন, যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন। তবে ঘৃণা নয়। কারোর প্রতি স্নেহয়ত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো একই রকমেরই হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রুহুল আমিন ও তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনায়েদ। মেঘ তাদের থেকে বিদায় নেয়। এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এটা তার শ্বশুর বাড়ি ছিল, এখন আর নেই। মেঘ গাড়িতে উঠে বসে। জামশেদ সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসেন। মেঘ একবার জামশেদ সাহেবের দিকে তাকায়। উনি খুব শান্ত হয়ে ড্রাইভিং করছেন। গাড়ি চলতে শুরু করে। আর কখনো এই শহরে তার ফেরা হবে না। এই বাড়িতেই সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার আর দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে, শুধু একজন ছাড়া। বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশের মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারেনি। বিমানের একজন মহিলা এগিয়ে আসে সিটের দিকে। ব্যক্তির হাতে থাকা পাসপোর্টে তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি, মিস্টার অদ্রিক খুসরু, আপনি দেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন। বিমানের এয়ার হোস্টেসের কথা শুনে বই পড়া ব্যক্তিটি বিরক্ত হয়। নাকমুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণের ডোরাকাটা শার্টটি আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদল কোনো হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশ উঁচু। মুখের চারপাশে চাপ দাড়ির ছাপ খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্যের প্রশংসা করা হচ্ছে তার নাম ডক্টর অদ্রিক খুসরু। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে দেশে তার বাড়িতে ফিরছেন। বই পড়া বন্ধ করে অদ্রিক তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখনো সে ছাড়া অন্য কোনো যাত্রী উপস্থিত নাই। এয়ার হোস্টেস ডাকার কারণ সে এখন বুঝতে পারে। অদ্রি বিমানের জানালা দিয়ে বাহিরে তাকায়। আজ 7 বছর পর সে দেশে ফিরেছে। তার মাতৃভূমিকে আবার সচোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকায় সে যতই পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার জন্য যাক না কেন, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। অদ্রিক তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়। সামনে থেকে এয়ার হোস্টেস মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। অদ্রিক কথাটা বিনয়ের সহিত বলে। যা শুনে এয়ার হোস্টেস তাকে বলে, ইটস অলরাইট স্যার। অদ্রিকের কথা বাড়ায় না। সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। অদ্রিক শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে অদ্রিকে রিসিভ করার জন্য চৌধুরী বাড়ি থেকে রুহুল আমিন আর তার সন্তান জুনায়েদ এসেছে। জামশেদ সাহেব মেঘকে নিয়ে গেছেন, যার কারণে উনি আসতে পারেননি। জুনায়েদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে। মূলত সে অদ্রিকে দেখার চেষ্টা করছে, কখন অদ্রি আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিনের 2 সন্তান জুনায়েদ আর জেবা। জেবা চৌধুরী বাড়ির বড় মেয়ে। 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে। আর জুনায়েদ তার ছোট। ওর বয়স 12 বছর। চৌধুরী বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলের ভীষণ আদরের। বিমানবন্দরের গেটে অদ্রিককে দেখে জুনায়েদ খুশিতে চিৎকার দিয়ে বলে ওঠে, আব্বু, অদ্রি ভাইয়া এসে পড়েছে। ওই দেখো অদ্রি ভাইজা। অদ্রিক জুনায়েদের কথা শুনে হাসে। এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনায়েদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে। বিমান দেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। অদ্রিকের কথা শেষ হতেই জুনায়েদ প্রশ্ন করে ওঠে, অদ্রি ভাইজা, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছ? আমার কিন্তু অনেক খেলনা চাই। অদ্রিক সম্মতি জানিয়ে বলে, হুম, অবশ্যই নিয়ে এসেছি। বাড়ি যাই, এরপর সব দিব। অদ্রিক জুনায়েদের সাথে কথা বলা শেষ করে রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। অদ্রিক আশেপাশে তাকায়।
তাদের সাথে জামশেদ সাহেবকে না দেখতে পেয়ে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? রুহুল আমিন বলে, জামশেদ সাহেবের মেঘের সাথে যাওয়ার কথা। রুহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে, তবে আজকের মধ্যেই ভাইজান ফিরে আসবে, রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে। অদ্রিক আর কথা বাড়ায় না। রুহুল আমিন আর জুনায়েদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামশেদ সাহেব গাড়ি করে যাচ্ছে রাস্তায়। প্রায় শেষের দিকে। 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে। তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামশেদ সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পরও জামশেদ সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে পৌঁছে দেয়। মেঘ জামশেদ সাহেবের দিকে তাকায়। জামশেদ সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভিং করে যাচ্ছে। তবে মেঘ জানে তার বর আব্বুর মনে আজ কতটা কষ্ট। এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে যে মেঘ চেনে। ছোটবেলা তার বাবার মৃত্যুর পর থেকে তার বর আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহমতায়ত্ন দিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ এই দুজন মানুষকে জামশেদ সাহেবের কাছে কখনো আলাদা থাকেনি। দুজনই তার মেয়ে, বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন। বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে ভেবে। অদ্রিকের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবনটা উনি নষ্ট করেছেন। এই অপরাধবোধ তার মধ্যে সবসময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসেবে জানবে আজ থেকে। মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য দায়ী জামশেদ সাহেব। বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে যে জামশেদ সাহেব কখনো চাননি তার আর অদ্রিকের ডিভোর্স হোক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে করে রাখতে চেয়েছিলেন। চৌধুরী বংশের বড় বউয়ের পরিচয় যেন মেঘ পায় তার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সব শেষ করে দিল অদ্রিক। মেঘের ডিভোর্সের কথা বলে। চৌধুরী বাড়িতেই আজ থেকে মেঘ থাকবে না। কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামশেদ সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বর আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে। এই বাড়িটা আমার নয়, বরং অদ্রিকের। আমাকে ঘৃণা করে একজন মানুষ কেন তার বাবা মার থেকে দূরে থাকবে? বর আম্মু আর কত ছেলেকে দেখার জন্য চোখের জল ফেলবে? সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরেই চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেনি তার সামনে বউয়ের অধিকার নিয়ে নাই বা দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক না হয় অন্য কারোর হয়ে। প্রায় 5 মিনিট পর বাসার সামনে এসে গাড়ি থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়। সাথে জামশেদ সাহেবও নামেন। জামশেদ সাহেব এগিয়ে যান মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি কাগজপত্রগুলো মেঘের দিয়ে বলেন, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তলা। সবার উপরের তলায় তুমি থাকবে। অন্য সব তলা ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজপত্র রয়েছে মেয়ে। কাগজপত্র হাতে নিয়ে চেক করে দেখে সত্যি এটা দলিল। জামশেদ সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শোনে। মেঘ বলে, বর আব্বু, এই বাড়িটা আমার নামে কেনার কি দরকার ছিল? আর ব্যাংকে টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ তো বেশি খরচা হয় না আমার। জামশেদ সাহেব মেঘের মাথায় হাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়া। জামশেদ সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির উপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছ, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামশেদ সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামশেদ সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ পর্যন্ত মেঘের দিকে তাকিয়েছিলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় 1 ঘন্টা পর অদ্রিক চৌধুরী বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনায়েদ। আর সবার শেষে গাড়ির দরজা খুলে বের হয় অদ্রিক। আজ 7 বছর পর সে আবার চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। চৌধুরী বাড়ির সাজসজ্জা আর আভিজাত্য এখনো ঠিক আগের মতোই আছে। চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করে অদ্রিক। তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনায়েদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শারমিন বেগমকে ডাক দেয়। শারমিন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন।
টেবিলে প্রায় 20 প্রকারের খাবারের আইটেম সাজানো হয়েছে। তবুও শারমিন বেগম আরও রান্না করছেন। সৃষ্টির মুখে অদ্রিকের ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন শারমিন বেগম। বাড়ির সদর দরজার কাছে তিনি এগিয়ে যান। চৌধুরী বাড়ির সদর দরজায় অদ্রিক দাঁড়িয়ে রয়েছে। শারমিন বেগম অদ্রিককে দেখে তার কাছে ছুটে যায়। অদ্রিকও তার মাকে দেখে ভীষণ খুশি হয়। আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। অদ্রিক গিয়ে জড়িয়ে ধরে শারমিন বেগমকে। শারমিন বেগম অদ্রির কপালে চুমু খায়। তার মাথা, গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শারমিন বেগম বলে, এই 7 বছরে কি একবারও মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস তোকে একবার দেখার জন্য কত ছটফট করেছি আমি? মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার যে কি কষ্ট তুই জানিস? অদ্রিক তার মায়ের কথা শুনে হাসে। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।